প্রিয় বন্ধুরা, আজ আমরা মডেল কোশ্চেন সেট 4-এর পার্ট 2-তে 4-এর যে অঙ্কগুলো রয়েছে ঠিক সেই অঙ্কগুলো নিয়ে আজ কথা বলবো। দেখি পরপর অঙ্কগুলো আমরা করতে থাকি। প্রথম যে অঙ্কটাই বলেছে, প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে এই যখন ছিল বলবে তখন ধরে নিতে হবে, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল আমাদের x জন। ওকে, এবার আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বলে দিয়েছে, সেটা আমরা লিখে নেব, সময়টা লিখে নেব। জনসংখ্যা বৃদ্ধির হার R%, আর রয়েছে আমাদের n বছর সময়, তাহলে লিখে নিই সময় ইকুয়াল টু n বছর। আর বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা অবশ্যই একটু লিখে নেব। বর্তমান জনসংখ্যা ইকুয়াল টু p জন। ওকে, অতএব এখান থেকে বলতে পারি, শর্তে বলতে পারি, শর্তে অর্থাৎ বর্তমান জনসংখ্যা ইকুয়াল টু পূর্বের জনসংখ্যা ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। এটাই তো আমার সূত্র, যে আমরা লিখতাম কি, যে p ইন্টু 1 প্লাস R/100 তারপর n। যেহেতু বর্তমান জনসংখ্যা p হিসেবে দিয়েছে, সুতরাং বর্তমান জনসংখ্যাকে আমরা লিখেছি p, এবং যেহেতু আমাদের পূর্বের জনসংখ্যা বলেছিল, অর্থাৎ ধরে নেব যে আমরা সেই পূর্বের অবস্থানে আছি, সেখান থেকে ওই অবস্থানে n বছর পরে অর্থাৎ এই বর্তমান অবস্থায় কতজন জনসংখ্যা, এই কারণে আমাদের এইভাবে লেখা। বা দেখো, তাহলে এই পুরোটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে x ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু p। এখান থেকে আমরা একটা জিনিস, x ইকুয়াল টু p বাই, এই পুরোটা নিচে চলে গেল 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। অতএব x ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার মাইনাস অফ n। সূচকের নিয়ম অনুসারে কী হয়, 1/a, এর পাওয়ার আমার কত রয়েছে 1, তাহলে এটা যদি উপরে ওঠে তাহলে a ইনভার্স। ওকে, পাওয়ারটা উপরে উঠলে নেগেটিভ হয়ে যায়, এটা আমাদের সূচকের। অতএব এখানে আমরা কি লিখব, অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ও মাইনাস n জন। ওকে, এবার চলো পরের অঙ্কটা চলে যাবে। এখানে যেটা রয়েছে, কোনো একটা রাসায়নিক পদার্থের ওজন প্রতি মাসে 20% হারে কমতে থাকে। এবার বলেছে কি, বর্তমানে পদার্থটির ওজন যদি 16 গ্রাম হয়, তবে পদার্থটির ওজন 2 মাস পরে কত হবে? এখানে যেখানে মাস বলেছে, এটাকে তুমি কল্পনা করো এবার বছরে, শুধুমাত্র বছরে, এই মাসের জায়গাটা তুমি একটু কল্পনা করে নেবে বছর। ওকে, তাহলে আমাদের যে বছরের সূত্রটা রয়েছে, বছর দিয়ে যেভাবে করি অঙ্কগুলো, ঠিক সেভাবে এই অঙ্কটা সহজ হয়ে যাবে। এবার দেখো, বর্তমান ওজন পদার্থটির 2 মাস পরে ওজন কত হবে? ধরি 2 মাস পর এর ওজন হবে x গ্রাম। বর্তমান ওজন দেওয়া রয়েছে আমাদের 16 গ্রাম। এখানে একটু রয়েছে ওজন হ্রাস, ওজন হ্রাস 20% পার
মাস, অর্থাৎ প্রত্যেক মাসে এটা করে কমছে। ওজন হ্রাস ইকুয়াল টু আর, তাই তো? অতএব আরেকটা দেওয়া রয়েছে সময়, ও সময় তো এখানে বলে দিয়েছি 2 মাস, তাহলে লিখতে হবে না। অতএব, বা আমরা যা জানি সেভাবে লিখি, অতএব এক্স ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস 20/100 তার হোল স্কোয়ার। এখানে কি বললাম, এই মাসটাকে বছর হিসেবে ধরে নেব, যেহেতু দুটো ক্ষেত্রেই মাস রয়েছে, সুদের হার মাসে দেওয়া রয়েছে এবং 2 মাস। এবার দেখো, এবার পি এর মান দেওয়া আছে 16, 1 মাইনাস এটা থেকে এটা যদি কাটি তাহলে 5, তাহলে 1/5 তার হোল স্কোয়ার, তাহলে 16 ইন্টু এটা হচ্ছে তোমার 5 মাইনাস 1/5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 4/5 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 16 ইন্টু 16/25, 16 গুণ 16 করলে 256/25, তাকে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 10.24 গ্রাম। ওকে, তাহলে আমরা বলতে পারি অতএব 2 মাস পরে পদার্থটির ওজন হবে 10.24 গ্রাম। ক্লিয়ার? চলো এবার পরের অঙ্কতে যাই। এখানে দেখো, তিনি বলেছে x মাইনাস 3 এবং x প্লাস 6 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? ওকে, x মাইনাস 3 কমা x প্লাস 6 এর মধ্য সমানুপাতি x হলে, আমরা কি জানি মধ্য সমানুপাতি তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম পদ আর তৃতীয় পদ, তাই তো? তাহলে এইটা গুণ x মাইনাস 6, তাহলে এখান থেকে x স্কোয়ার রইল, x দিয়ে একে গুণ করো, ও এখানে তোমার প্লাস ছিল, x দিয়ে x এ গুণ করো, তাহলে কত হচ্ছে, এখানে কিন্তু গুণ চিহ্ন দিয়েছি, x স্কোয়ার, x দিয়ে 6 কে গুণ করো 6x, x দিয়ে এটার কাজ হয়ে গেছে। এবার মাইনাস 3 দিয়ে x কে গুণ করো, মাইনাস অফ 3x, 3 6 18। ওকে, এবার দেখো উভয় পক্ষে কি আছে, x স্কোয়ার আছে, আর এখানে কত রয়েছে 6x থেকে যদি 3x চলে যায় তাহলে থাকছে কত 18x, সরি 3x থাকে, তাহলে x স্কোয়ার মাইনাস অফ x স্কোয়ার, 18 এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস অফ 18 ইকুয়াল টু এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে আমার 3x, এটা আমার চলে গেল, শুধুমাত্র 18 থাকছে ইকুয়াল টু 3x, তাহলে x ইকুয়াল টু কত 3, 18 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে কত হচ্ছে, অতএব x ইকুয়াল টু 6। ক্লিয়ার হলো? x এর মান আমরা কত পেলাম 6। অতএব বলতে পারো, অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি ইকুয়াল টু 6। ক্লিয়ার হলো? এবার পরে আমি করতে চাই, যদি এই একটা আমার দ্বিঘাত সমীকরণের দুইটি বীজ 2/3 ও -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করতে বলেছে আমাদের। প্রথমে তাহলে একটু ধারাবাহিকতা বজায় রেখে অঙ্কের আমরা লিখে নিই a x স্কোয়ার প্লাস অফ 7x প্লাস অফ b ইকুয়াল টু 0, এটা আমরা 1 নং দিই। ওকে, সমীকরণের বীজ দ্বয়ের যোগফল ইকুয়াল টু কত হয়, আমরা কি জানি, যোগফল ইকুয়াল টু বা সমষ্টি ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ এখানে কত হবে মাইনাস অফ 7/a। আবার সমীকরণের বীজদ্বয়ের গুণফল কি c/a। এবার আমরা শর্তে লিখতে পারি, অতএব শর্তে
যোগফল এখানে দেওয়া আছে -7/a ইকুয়াল টু, এখানে আবার দুটি পিস দেওয়া আছে কত, 2/3 আর -3। তাহলে 2/3 -3 অর্থাৎ এদের সমষ্টি করলাম, এদের যোগফল করলাম 2/3 প্লাস -3। তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়, এই কারণে একবারে লিখে দিয়েছি। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, এখানে বা -7/a ইকুয়াল টু লসাগু 3, 2 -3 3 গুণ করলে 9। তাহলে -7/a ইকুয়াল টু -7/3। তাহলে -7 কেটে গেল, তাহলে a ইকুয়াল টু 3 হচ্ছে আমাদের, a ইকুয়াল টু, অথবা এরকম বলতে হবে 1/a ইকুয়াল টু 1/3। এবার যদি দুটোকে ঘুরিয়ে দিই অথবা আরও গুণন করি তাহলে a ইকুয়াল টু 3 পাই। এবার নিচে যেটা লিখবে সেটা আমি এক সাইডে লিখছি আবার দ্বিতীয় শর্তে, গুণফল অর্থাৎ c/a ইকুয়াল টু আমাদের যে দুটো ছিল 2/3 এবং -3 এদের গুণ করলাম, ওকে। তাহলে এখানে 3 আর 3 কেটে যায়, তাহলে এখানে একটু দেখি, এখানে আমাদের 3 রয়েছে a এর বদলে, তাহলে এখানে 3 বসালাম। এবার এখানে 2 ইন্টু -3 বাই নিচে রয়েছে 3, তাহলে 3 3 কেটে দাও, অতএব c ইকুয়াল টু পাচ্ছি কত, 3 2 -6। ওকে, পুরো বোঝা গেল এটা, একদম সহজভাবে দেখে না। এবারে আমাদের a এবং b এর মান বের করতে বলেছিল, সরি এখানে আমাদের যেখানে c ছিল গুণফলের, এটা আমাদের b, অর্থাৎ সূত্রে আমাদের c/a, কিন্তু c এর জায়গায় রয়েছে আমাদের b, তাহলে এখানে শুধুমাত্র b বসিয়ে দাও, এখানে কোনো চেঞ্জ নেই, এখানে শুধুমাত্র b বসাও। তাহলে c এর বদলে শুধুমাত্র একটু b বসিয়ে দাও, একটু মিস হয়ে গেছে। চলো তাহলে লিখে দাও, অতএব নির্ণয় বীজের সমাধান বা নির্ণয় a এর মান 3 এবং b এর মান -6। চলো এবার পরের অঙ্কেতে যাই। ABC এর AB বাহুর সমান্তরাল রেখা AB ও AC বাহুকে যথাক্রমে DOE বিন্দুতে ছেদ করে। এবার AD = BD ইকুয়াল টু 3.5 হলে এখানে দুটি ত্রিভুজের অনুপাত আমাদের যে জিজ্ঞেস করেছে, ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। চলো মোটামুটি এটা এঁকে নিলেই হবে, ওকে, ABC। এবার এই BC বাহু সমান্তরাল DE এঁকে নিলাম, তাই তো বলেছে আমাদের সি বাহুকে যথাক্রমে ডি এবং এই বিন্দুতে ছেদ করে, এবার সমান্তরাল রেখা ডিইতে ছেদ করেছে। এবার বললো কি দেখো, এডি এবং বিডি এদের যে অনুপাতটা সেটা হলো 5 ও 3:5, তাহলে এটা 3, এটাকে 5 ধরলাম। তাহলে এই সমান্তরাল সরলরেখা এই যে এসি বাহু একেও 3:5 বিভক্ত করে, 3:5 অনুপাতে বিভক্ত করে। ক্লিয়ার? এবার আমাদের যেটা বলেছে এডিই একটা ত্রিভুজ এবং ত্রিভুজ সিডিই, অর্থাৎ এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, একটু আঁকাটা হয়ে গেল, অর্থাৎ এইখানে যেটা রয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলেছে, অনুপাত বের করতে বলেছে। এই একটা ত্রিভুজ, ওকে, অর্থাৎ এই একটা উপরে একটা ত্রিভুজ আর নিচে একটা ত্রিভুজ, এদের অনুপাত আমাদের বের করতে বলেছে। এবার দেখো, এবার চাইলে তুমি লিখে নিতে পারো, এখানে যে জিনিসগুলো বলে দিয়েছে, এত বিন্দুতে ছেদ করে এবং এত ইকুয়াল টু এত, মোটামুটি এখান থেকে প্রথম থেকে এই পর্যন্ত লিখবে এডি = বিডি ইকুয়াল টু 3:5। তাহলে আমি ওখান থেকে লিখছি, এখানে 2 লাইন লেখা হয়ে গেল তোমার। এবার এখানে লিখবে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই সিই, অর্থাৎ এই বাহুর অনুপাতগুলো এর দ্বারা যে সমান্তরাল সরলরেখা এদেরকে ছেদ করেছে,
তারও অনুপাতগুলো সমান হবে, অর্থাৎ 3:5। ওকে, এখন অতএব ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল আমরা আগে পড়েছি যে এই বাহুর অনুপাত এবং এদের ক্ষেত্রফলের অনুপাতগুলো সমান হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ই এর দৈর্ঘ্য আর এখান থেকে বাই সিই। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি কত, 3/5। এটাকে যদি এবার অনুপাতে প্রকাশ করি লিখি, অতএব ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে এটুকু আমরা বাদ দিই, এখানে 3:5 হচ্ছে। ওকে, বোঝা গেল? এবার চলো পরের প্রশ্ন। বলছে কি এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, এ বি সমান্তরাল ডি সি এবং কোন একটা মান দেওয়া আছে। এবার এ বি বৃত্তটির ব্যাস হলে, এ বি যদি বৃত্তটির ব্যাস হয় তাহলে চতুর্ভুজের সব কোণগুলোর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে দেখি আমরা মোটামুটি সুন্দর করে একটা চিত্র আঁকার চেষ্টা করি, ভালো করে খেয়াল করবে বিষয়টা। এখানে একটা চিত্র এঁকে নিলাম, যা বৃত্ত আঁকলাম, যার এখানে এ বি এটা আমার ব্যাস। এবার এখান থেকে মোটামুটি এইভাবে আমরা একটু টেনে নিই। এবার আমাদের একটা কোণের মান দেওয়া আছে এ সি ডি কোণ, এ বি সি ডি, তাহলে এ সি ডি কোণ। ওকে, এ সি ডি কোণ অর্থাৎ এই কোণটা, এটা দেওয়া আছে আমাদের 35°। ওকে, আবার যদি একটু খেয়াল করি যে এ বি এবং ডিসি সমান্তরাল, সুতরাং এ সি তাদের ছেদক, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন করে ঠিক অনুরূপভাবে এইখানেও সেই কোণটা উৎপন্ন করে। অর্থাৎ ওকে, তাহলে এই দুটো কোণের মান পেয়ে গেছি সমান। আবার এ সি বি কোণ, অর্থাৎ এই কোণটা এটা অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং এটা আমাদের 90°। তাহলে এই বি কোণটা আমরা পেয়ে যাচ্ছি কত, 180 থেকে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের থেকে 180° থেকে যদি আমরা 90 আর 35 পরপর বাদ দিয়ে দিই, তাহলে বি কোণের মান আমরা পেয়ে যাব, যেটা কিনা হবে 55°। ওকে, এবার আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত, 180°। তাহলে এই ডি কোণ কত পাবো, 180 থেকে যদি 55 বাদ দিই তাহলে 125 পেয়ে যাব, তাহলে ডি কোণের মান আমরা পেয়ে যাব। একইভাবে এবার এইখানের মানটা কত, 125, 35 যদি 180 থেকে বাদ দিই তাহলে এই কোণের মানটা পেয়ে যাব। সেটা আমি এখন ভাষায় লিখব। দেখো মোটামুটি এখান থেকে তুমি এই পর্যন্ত আগে লিখে নেবে। আর এ বি বৃত্তটির ব্যাস, ওকে, এ বি বৃত্তের ব্যাস এই পর্যন্ত লিখে নেবে প্রথম একটা লাইনে, তারপরের লাইনটা আমি লিখছি। দেখো এ বি সমান্তরাল ডিসি বলে কোণ এ সি ডি কোণ ইকুয়াল টু কোণ বি এ সি কোণ, বি এ সি কোণ ইকুয়াল টু 35°। ওকে, আবার অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সেটাকে কি বলি আমরা, এ সি বি কোণ ইকুয়াল টু 90°। অতএব কোণ এখান থেকে আমি বি কোণটা বের করব, এ বি সি কোণ ইকুয়াল টু 180° থেকে পরপর আমরা বাদ দিয়ে দেবো 90° এবং 35°। কেন বাদ দিলাম, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°, তার থেকে 90° এবং 35° পরপর বাদ দিয়ে দিলে আমাদের থাকছে 55°। ওকে,
আবার কোণের মান এ বি সি প্লাস অফ কোণের মান এ ডি সি, অর্থাৎ এই দুটো এ একটা কোণ এ একটা কোণ, অর্থাৎ এখানে বিপরীত কোণ। এই বিপরীত কোণের মান কত হবে? 180 ডিগ্রি। আবার এই কোণটা পেয়েছি কত আমরা? 55 ডিগ্রি। তাহলে এ ডি সি কোণ পাচ্ছি কত? 180 ডিগ্রি থেকে এবার 55 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেবো। অতএব এ ডি সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 125 ডিগ্রি। ক্লিয়ার? এবার তাহলে মোটামুটি এই একটা কোণ পেয়েছি, এই একটা কোণ পেয়েছি। এবার এই কোণের মানটা চাই আমাদের, সি কোণের মান। সি কোণের মান এখানে কত আছে? 35 আর 90 আছে, এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে। এবার বি সি ডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস অফ 35 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 125 ডিগ্রি। তাহলে 125 ডিগ্রি পেয়েছি এটা। তাহলে এখান থেকে বি এ ডি কোণ ইকুয়াল টু, দেখো বি এ ডি কোণ, অর্থাৎ এ কোণের মানটা আমরা পুরো বের করছি। তাহলে এটা আমাদের 180 থেকে যদি এই পুরোটা বাদ দিয়ে দিই, 125 বাদ দিয়ে দিই, মাইনাস 125 যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের 55 ডিগ্রি। ওকে, অতএব নির্ণেয় এ কোণ ইকুয়াল টু পেয়েছি আমরা 55 ডিগ্রি, কমা বি কোণ আমরা পেয়েছি কত? 55 ডিগ্রি, সি কোণ ইকুয়াল টু ডি কোণ আমরা পেয়েছি 125 ডিগ্রি করে, তাই তো? লিখে দাও এইভাবে। চলো এবার পরের প্রশ্নতে চলে যাই। ক্লিয়ার হলো এটা? এখানে দেখো এবিসি ত্রিভুজের দুইটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এবার এপি ইকুয়াল টু 4 সেমি, বিপি ইকুয়াল টু 6 সেমি এবং এসি ইকুয়াল টু 12 সেমি হলে বিসি এর মান আমাদের বের করতে বলেছে। একদম সহজ, দেখে নেবে। বোর্ডকে একটু সরিয়ে নিই, ভালো আঁকতে আসবে। বৃত্তকে পরিলিখিত, এখানে আমাদের একটা বৃত্ত রয়েছে, দেখো। এবার মোটামুটি এইভাবে ওকে। এবার দেখো এটা আমাদের এ বি সি ত্রিভুজ, তার এখানে এই বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এখানে স্পর্শ করেছে, অর্থাৎ এখানে স্পর্শক এ বি এই বৃত্তের উপর পি বিন্দুতে স্পর্শক, বিসি বৃত্তের উপর কিউ বিন্দুতে স্পর্শক এবং এসি বৃত্তের উপর আর বিন্দুতে স্পর্শক। আমরা কি জানি? এখানে দেখো তো পি পি এবং আর কোথায় গিয়ে সেট করেছে? এ বিন্দুতে সেট করেছে। অর্থাৎ দুটি স্পর্শক যদি একই বিন্দুতে সেট করে তাহলে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ পি এ এবং আর এ এর দৈর্ঘ্য সমান। একইভাবে এখান থেকে বলতে পারি পিবি এবং কিউবি এদের দৈর্ঘ্য সমান, এবং এখান থেকে বলতে পারি যে আর সি এবং কিউসি এর দৈর্ঘ্যটা সমান। ওকে, তাহলে আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু বসিয়ে নিই। এপি ইকুয়াল টু 4, বিপি ইকুয়াল টু 6, এবার এসি ইকুয়াল টু 12 দেওয়া আছে। এসি পুরোটা দেওয়া আছে 12, এটা যদি 4 হয় তাহলে এটুকু আমার 4 রয়েছে। আর এই এসি থেকে যদি 4কে বাদ দিয়ে দিই তাহলে 12 থেকে 4কে বাদ দিলে থাকে আমার 8, তাহলে 8 পেয়েছি। তাহলে এইটুক 6, তাহলে এইটুকু আমার 6, এইটুক 8, তাহলে এই আর সি আর কিউসি তো সমান, তাহলে এইটুকু আমার 8 হবে। তাহলে 6 আর 8 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 14 সেমি। বোঝা গেল এইটুকু? এবার অঙ্কের ভাষাটা একটু লিখে নেবে। এখান থেকে সোজা তুমি মোটামুটি এত সেমি পর্যন্ত লিখবে, এখান থেকে পুরো প্রশ্নের এই পর্যন্ত লিখে নেবে। এবার বিসি এর মানটা আমরা নির্ণয় করি। ওকে, প্রথমে ওইটুকু লিখে নাও, এরপরে লিখে নাও এপি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু 4 সেমি
পিবি ইকুয়াল টু কিউবি ইকুয়াল টু 6 সেমি। এখান থেকে সিআর ইকুয়াল টু এসি মাইনাস এআর, তাহলে 12 থেকে 4 বাদ দাও, তাহলে পাচ্ছি আমি 8 সেমি। অতএব সি কিউ ইকুয়াল টু 8 সেমি। ওকে, বোঝা গেল? এবার লিখে দাও যে বি কিউ বা বিসি ইকুয়াল টু বি কিউ প্লাস অফ সি কিউ ইকুয়াল টু 6 প্লাস অফ 8 ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি? 14 সেমি। ওকে, এখানে অবশ্যই বাংলা লিখবে, আমি ইংরেজিতে লিখে ফেলেছি। ক্লিয়ার হলো বিষয়টা? একদম জলের মতো হয়ে গেছে, তাই না? এবার চলো পরেরটা। এখানে দুজনের ব্যবসায় মোট লাভ 1500 টাকা। এবার রোহিতের মূলধন 6000 টাকা এবং লাভ বলেছে আমাদের 600 টাকা। তাহলে বিজয়ের মূলধন কত সেটা আমাদের হিসাব করতে বলেছে। তাহলে চলো হিসাব করে দেখি। এবার আমরা মোটামুটি এখান থেকে একটু নিয়ে নেব যে বিজয়ের লাভ্যাংশ, বা এখানে লিখে নিই মোট লাভ 1500 টাকা। একজনের লাভ আমাদের দেয়া রয়েছে, রোহিতের লাভ ইকুয়াল টু 600 টাকা। অতএব আরেকজন বিজয়, তাহলে বিজয়ের লাভ ইকুয়াল টু 1500 টাকা থেকে যদি আমরা 600 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 900 টাকা। ক্লিয়ার হলো? এবার দেখো লাভের অনুপাত, এটাই হবে আমাদের মূলধনের অনুপাত। রোহিতের ও বিজয়ের লাভ্যাংশের অনুপাত, লাভের অনুপাত ইকুয়াল টু, এখান থেকে তাহলে 600 * 900, 0 0 কেটে দাও, তাহলে 6:9, 3 দিয়ে কেটে দাও, তাহলে 2:3। এটাই তো পাচ্ছি। এবার দেখো লাভের অনুপাতটাই আমাদের মূলধনের অনুপাত। ধরি রোহিত ও বিজয়ের মূলধনের অনুপাত যথাক্রমে একটা 2x ও 2k এবং 3k টাকা। ওকে, এবার শর্তে আমাদের একটা বলেছে কি 2k ইকুয়াল টু কত আছে? 1500। তাহলে k ইকুয়াল টু কত? 1500/3। তাহলে এখান থেকে আমরা 3k বের করে নিই একবারে। 3k ইকুয়াল টু 1500 × 3/2। একটুখানি জায়গায় ভুল করে ফেলেছি, এখানে 2k ইকুয়াল টু 6000 টাকা দেওয়া ছিল, আমি 1500 ভুল করে লিখে ফেলেছি। দেখো এখানে তাহলে 6000, তাহলে এটাকে একটু কেটে আমি লিখছি আবার। 6000 × 3/2, তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে হচ্ছে কত? 3000। তাহলে 3 3 গুণ করলে 9000। তাহলে 3k ইকুয়াল টু 9000। আবার 3k আমি কি ধরেছি? বিজয়ের মূলধন। অতএব নিম্ন বিজয়ের মূলধন 9000 টাকা। ক্লিয়ার হলো? এবার চলো পরের অঙ্কতে যাই। এখানে
বলেছে কি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটা বিন্দু, মেনে নিলাম। এবার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি ইকুয়াল টু 3 সেমি হলে পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য নির্ণয় করি। এই যে অঙ্কটা দেওয়া রয়েছে 9 নম্বর, ঠিক মোটামুটি এরকম একটা অবস্থান ধরি, এটা কেন্দ্র, এই অবস্থানে আমার পি রয়েছে, ওকে, এবং এটা আমার একটা ব্যাসার্ধ। এখান থেকে যেটাই টানবো সেটাই আমাদের ব্যাসার্ধ হবে, পরিধি পর্যন্ত যেটা টানবো ও কেন্দ্র থেকে। এবার এই পি বিন্দু থেকে, অর্থাৎ এই পি বিন্দুতে এমন একটা আমার রেখা টানতে হবে যেটা কিনা সব থেকে ন্যূনতম, অর্থাৎ সব থেকে ছোট হবে। সব থেকে ছোট তখনই হবে যখন এর সঙ্গে, এই ওপি এর সঙ্গে একটা লম্ব অঙ্কন করা যাবে, ওপি এর সঙ্গে একটা লম্ব অঙ্কন করা যাবে, তখনই সব থেকে ছোট হবে। এছাড়া তুমি এখান থেকে নাও, এইভাবে যদি আমি দিয়ে দিই যে এখান থেকে এইভাবে নিলাম তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে, আবার এখান থেকে এইভাবে আনছি তাহলে আরও বড় হবে, অর্থাৎ এর থেকে যদি পুরো কেন্দ্র বরাবর চলে আসে তাহলে একদম বড় হবে। কিন্তু যদি এর সঙ্গে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব হয় তাহলেই সব থেকে ছোট হবে। তাহলে ও, এটা কিউ নাম দিই। এবার ও কিউ ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, ব্যাসার্ধ 5। এবার ও পি ইকুয়াল টু, অর্থাৎ ও পি এর দূরত্ব দেওয়া আছে 3 সেমি, ওকে। এবার বলছে কি ন্যূনতম দৈর্ঘ্য নির্ণয় করো। এবার মোটামুটি তুমি যেটা করবে, যেহেতু আমাদের জ্যামিতি রয়েছে, তাহলে এখান থেকে মোটামুটি এত সেমি পর্যন্ত লিখে দেবে। ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটা বিন্দু, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং ওপি ইকুয়াল টু 3 সেমি, ওকে, এই পর্যন্ত লিখে দেবে। এবার পরের অংশটা আমি লিখছি। পি বিন্দুগামী জ্যাটির, পি বিন্দুগামী জ্যা এর দৈর্ঘ্য তখনই ন্যূনতম হবে যখন ওপি লম্ব, এখানে আমি দিয়ে দিচ্ছি পি কিউ, ওকে, পি কিউ হবে, অর্থাৎ এর উপরে আমাদের লম্ব হতে হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হতে হবে। অতএব ত্রিভুজ ও কিউ পি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই, তাহলে এখান থেকে পি কিউ ইকুয়াল টু বলতে পারি 5 তার হোল স্কোয়ার, অর্থাৎ ও পি তার হোল স্কোয়ার, আর ও কিউ তার হোল স্কোয়ার মাইনাস ও পি তার হোল স্কোয়ার, অর্থাৎ অতিভুজ তার হোল স্কোয়ার থেকে আমরা লম্ব তার হোল স্কোয়ার বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে এটা আমাদের ভূমি হিসেবে, এটা আমরা ভূমি এবার পেয়ে যাব। তাহলে 25 এটা ওপি ইকুয়াল টু 3 তার হোল স্কোয়ার লিখে দিই, তাহলে 3 ইকুয়াল টু 9, এখান থেকে পাচ্ছি 16, তাহলে পাবো 4। অতএব নির্ণেয় জ্যা এর দৈর্ঘ্য এটা আমরা শুধুমাত্র পি কিউ বের করেছি। এবার আমাদের জ্যা এই পুরোটা, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এই জ্যাটাকে, এই লম্বটা কি করে, সমান দুটো ভাগে ভাগ করে, তাহলে 4 × 2 করলে আমরা পেয়ে যাবো এত সেমি ইকুয়াল টু 8 সেমি, ওকে। চলো এবার পরের অঙ্কতে যাই। পরের যে অঙ্কটা রয়েছে পড়ে নিই। বলছে একটা শঙ্কু ও একটা চোঙের উচ্চতা ও ভূমির ক্ষেত্রফল সমান। একটা শঙ্কু ও একটি চোঙের উচ্চতা ও ভূমির ক্ষেত্রফল সমান,
তাহলে এবারে কি বলছে, যদি উভয়ের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত হয় তবে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। অঙ্কটার ভাষা একটু গরমিল রয়েছে সামনের দিকে, কিন্তু আমি তোমাদেরকে অঙ্কটা করে দিচ্ছি। এই ধরনের অঙ্ক আসলে তুমি পারবে, কিন্তু এই ভাষাটা তখন হয়তো সংশোধিত হবে সেক্ষেত্রে। এবার আমরা মোটামুটি একটু ধরে নিই, ধরি চোঙের, এখানে প্রথমে আমাদের রয়েছে চোঙ এবং শঙ্কু রয়েছে। তাহলে প্রথমে আমি শঙ্কুই ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ওকে, এবং উচ্চতা এখানে কি বলছে, মোটামুটি শঙ্কু একটা চোঙের উচ্চতা ও ভূমির ক্ষেত্রফল সমান, ভূমির ক্ষেত্রফল সমান, উচ্চতা তার সঙ্গে ভূমির ক্ষেত্রফল সমান। এখানে মোটামুটি এইভাবে ধরে নাও যে চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, উচ্চতা ইকুয়াল টু এইচ একক, ওকে। এবার আমরা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি, প্রথমে আমি শঙ্কুরটা লিখে নিচ্ছি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর এল, পাই আর এল, এল অর্থাৎ রুট ওভার এইচ স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার, এরকম হয়তো এটা আমাদের এল, এটা আমাদের এইচ, আর এটা আমাদের আর। তাহলে এল ইকুয়াল টু রুট ওভার এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আরেকটা আমাদের চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কত পাই, 2 পাই আর এইচ, এটা আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আমাদের কি বলেছে সেটা একটু খেয়াল করো, যে যদি উভয়ের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হয়, তাহলে এখানে শর্তে যে তোমাদের বলেছে এই উভয়ের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করেছি এবং তার অনুপাত দেওয়া আছে, অর্থাৎ পাই আর রুট ওভার, এখানে প্রথমে আমাদের শঙ্কু রয়েছে বা চোঙ রয়েছে, প্রথমে আমাদের চোঙ রয়েছে আর স্কোয়ার বাই 2 পাই আর এইচ, ওকে। এর অনুপাত আমাদের দেওয়া আছে 5/4। এবার এখান থেকে পাই, এখান থেকে পাই, এখান থেকে আর, এখান থেকে আর কেটে দাও, ও সরি 5/8, বা এখান থেকে 2, এখান থেকে 4, 8কে কাটলে এখানে হয় 4, তাহলে এখানে থাকছে আমার আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার স্কোয়ার, এখান থাকছে আমার এইচ ইকুয়াল টু 5/4। এবার যদি আমরা বর্গ করি তাহলে এখানে পাবো কত, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই রুটটা উঠে যাবে আর নিচে হবে এইচ স্কোয়ার, আর এখানে পাচ্ছি কত 25/16। এবার যদি উভয় পক্ষে আমরা গুণ করি, একান্তর প্রক্রিয়া যদি গুণ করি তাহলে 25, 25 এইচ স্কোয়ার, 16 দিয়ে গুণ করো তাহলে 16 এইচ স্কোয়ার প্লাস অফ 16 আর স্কোয়ার। এবার 16 এইচ স্কোয়ার এই পাশে এসে আমাদের বিয়োগ হয়ে যাবে, তাহলে 25 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার ইকুয়াল টু 16 আর স্কোয়ার। তাহলে কত হচ্ছে 9 এইচ স্কোয়ার ইকুয়াল টু 16 আর স্কোয়ার। এবার যদি উভয় পক্ষকে আমরা বর্গমূল করি তাহলে কত হবে, 9-এর বর্গমূল কত হচ্ছে, 9-এর বর্গমূল হয় 3, আর এইচ স্কোয়ারের বর্গমূল এইচ, 16-র বর্গমূল 4, আর এর বর্গমূল আর স্কোয়ারের বর্গমূল আর। এবার দেখো তাহলে এইচ বা এই পাশে থেকে আর চলে আসলো, এখানে উপরে তাহলে কত হচ্ছে 4, নিচে 3, নিচে গিয়ে ভাগ হচ্ছে। এবার আমাদের চেয়েছে উচ্চতা এবং ব্যাস, এবার ব্যাস আমাদের কত হয় 2r, 2r হয় ব্যাস, তাহলে h/3, তাহলে এখানে কত দিয়ে গুণ করেছে, 2 দিয়ে গুণ করেছে নিচে, তাহলে এর নিচে 2 দিয়ে গুণ করো, তাহলে এটা কেটে দাও। এবার হচ্ছে কত h/,
2r ইকুয়াল টু 2/3। অতএব h/2r ইকুয়াল টু 2/3। ক্লিয়ার হলো? তাহলে এটাই আমাদের নির্ণয় যে উত্তরটা বলেছে, অর্থাৎ উচ্চতা এবং ব্যাসের অনুপাত বলেছে, সেটা আমরা বের করে নেব। অতএব নির্ণয় উচ্চতা এবং ব্যাসের অনুপাত 2:3, এটাই আমাদের উত্তর। এবার চলো পরের অঙ্কটা যাই। এখানে দেখো বলেছে কি, 1 সেমি পুরু একটা ফাঁপা বলের বাইরের ব্যাসার্ধ 2 সেমি। ওকে, দেখাও যে বলটিতে ব্যবহৃত ধাতব পদার্থের আয়তন এত ঘন সেমি। ওকে, একবার এখান থেকে আমি লিখে দিতে পারি, অথবা এখানে একটু সুন্দর করে একটু সাজিয়ে লিখতে পারো যে বাইরের ব্যাসার্ধ ইকুয়াল টু কত? 2 সেমি। এবার ভিতরের যে ব্যাসার্ধ 1 সেমি পুরু বলেছে, অর্থাৎ এটা আমার যদি 2 সেমি হয় এবং এখানে যদি 1 সেমি পুরু হয়, তাহলে এখান থেকে এইটুকু কত? এখান থেকে এই পুরোটা 2, এটা চলে গেল 1, তাহলে এটা কত হবে? 1। তাহলে ভিতরের ব্যাসার্ধ ইকুয়াল টু 1 সেমি, ঠিক আমরা বলতে পারি। এবার আমরা লিখে দিই, অতএব নির্ণয় ব্যবহৃত ধাতব পদার্থের আয়তন, নির্ণয় ধাতব পদার্থের আয়তন ইকুয়াল টু, প্রথম আমরা বাইরের ব্যাসার্ধ দিয়ে যে আয়তনটা হয়, অর্থাৎ 4/3 পাই 2 এর কিউব, অর্থাৎ ব্যাসার্ধ তার হোল কিউব, মানে 4/3 পাই 1 এর কিউব। তাহলে এখানে কত হচ্ছে? 4 পাই এই ব্যাসার্ধ, তাহলে এটা পাচ্ছি আমি 8, এখানে 4/3 পাই 1। তাহলে এটাকে যদি 4/3 আমি কমন নিয়ে নিই, 4/3 পাই কমন নিই, তাহলে এখানে থাকছে 8 - 1। তাহলে 4/3 পাই ইন্টু 7, 4×7 28, 28 পাই/3। ক্লিয়ার হলো? এটাই আমাদের দেয়া রয়েছে। দেখো 28 পাই/3 ঘন সেমি, এখানে শুধু একটু ঘন সেমি লিখে দাও, ঘন সেমি। ওকে, এবার চলো পরে অঙ্কটা দেখে নিই। এখানে কি বলছে? সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত, সেটা আমাদের বের করতে বলেছে। উত্তরটা করার জন্য আমরা মোটামুটি একটা জিনিস দেখে নেব। চলো, ধরো নাও এই হাইটের মধ্যে আমাদের যেগুলো আঁকতে হবে সেগুলো থেকে যাবে। বলছে কি, চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন। ওকে, এখানে আমি একটা চোঙ এঁকে নিচ্ছি। ওকে, ধরো নাও এইভাবে, এটা আমার একটা চোঙ, আর এটা আমার উচ্চতা এখান থেকে এই পর্যন্ত, এটা আমার এইচ। এবার এখানে আমি একটা শঙ্কু আঁকছি, যার উচ্চতা এইচ এবং আর আমার, এবার এটা আমার আর, এখান থেকে এটুকু আমার আর এইখানে আমার একটা বৃত্ত, তাহলে এটা আমার আর, তাহলে এর উচ্চতা এইটুকু, তাহলে উচ্চতা কত? 2r, তাই তো? এটি পুরো ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এবার চোঙ, শঙ্কু ও বৃত্তের আয়তনের অনুপাত। চোঙের আয়তন কত আমরা কি জানি?
1/3 পাই স্কোয়ার, সরি পাই আর স্কোয়ার এইচ। এবার শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং আমরা যে ইসের বৃত্তের কি জানি 4/3 পাই আর কিউব। ওকে, এখানে অবশ্য প্রথমে যেগুলো লিখে নেবে সেগুলো হলো ধরি চোঙ এবং শঙ্কুর, চোঙ শঙ্কু এবং বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং এদের উচ্চতা এইচ একক। ক্লিয়ার? এটুকু শুধু লিখতে হবে। এবার দেখো পাই পাই কেটে দিলাম, আর স্কোয়ার কেটে দিলাম, এখান থেকে আর পাই, এখান থেকে পাই সব জায়গা থেকে পাই কেটে দিয়েছি, এখান থেকে আর স্কোয়ার এখান থেকে আর স্কোয়ার কাটলে এখান থেকে আর, তাহলে এখান থাকছে এইচ, এখান থাকছে 1/3, এখান থাকছে এইচ, এখান থাকছে 4/3, এখান থাকছে আর। ওকে, তাহলে এখান থেকে মোটামুটি এইচ ইজ টু 1/3 ইন্টু এইচ টু, এখানে দেখো তো আমরা কি পেয়েছি 2r ইকুয়াল টু এইচ, 2r ইকুয়াল টু এইচ, তাহলে এখান থেকে 2r ইকুয়াল টু এইচ, তাহলে 2/3 আর 2r থেকে যায়, তাহলে এইটুকু ইকুয়াল টু এইচ। এবার এইচ আমরা কেটে দিতে পারি। এবার যদি আমরা লিখি 1:1/3:2/3, এবার দেখো তো এদের লসাগু কত, এখানে নিচে কত আছে, হরে 1 3 3, লসাগু কত 3, 3 দিয়ে গুণ করে দাও, 3:1:2। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? এটাই আমাদের উত্তর। সম্ভবত উত্তরটা একটু ভুল আছে, একটু সংশোধন করে নেবে, এবং এখানে যেটা লিখতে বলেছি ব্যাসার্ধ এবং উচ্চতা লিখে নেবে, ধরি ব্যাসার্ধ এবং উচ্চতা ইকুয়াল টু এইচ। আশা করি এই পর্যন্ত ঠিক হয়ে গেছে এবং তোমরা আমার সঙ্গে করেছো। যদি এইভাবে হয়ে থাকে তাহলে লিখে দাও আই হ্যাভ ডান, তাহলে আমি বুঝে নেব যে কতজন আমার পড়াটা দেখছে পুরোপুরি। এবার মোটামুটি এই পার্টটা হয়ে গেল। এর আগের পার্টগুলো এবং এর পরে আমরা মোটামুটি সেট 10 পর্যন্ত পার্ট অনলির যে ভিডিওগুলো দিয়ে দিয়েছি সবগুলো প্লেলিস্টে পেয়ে যাবে। যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এছাড়া যদি কোনো অঙ্কে অসুবিধা থাকে সেটাও জানিও। কন্ট্যাক্ট করার জন্য নিচে অনেকগুলো মাধ্যম রয়েছে, সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। চলো, আবার দেখা হচ্ছে।